নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প, হৃদয়স্পর্শী ছোট গল্প। গল্পের নাম জন্ম ও মৃত্যু। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং অবশ্যই গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প জন্ম ও মৃত্যু। জীবনে মাঝে মাঝে চমৎকার ব্যাপার ঘটে। ভেবে দেখবার ও উপভোগ করবার জিনিস হিসেবে সেগুলোর মূল্য বড় কম নয়। সম্প্রতি আমার অভিজ্ঞতার গণ্ডির মধ্যেই এমনই একটা ঘটনা এসে পড়েছিল। ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে। মধুপুরে একটা বাড়ি ভাড়া করবার দরকার ছিল। এক জায়গার সন্ধান পেলাম। ভবানীপুরের এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে এবং তিনি সেটাকে ভাড়া দেবেন। সকালবেলা তার ওখানে গেলাম। বেলা তখন 10টা। ভবানীপুরে ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি, বাইরে সুসজ্জিত বৈঠকখানা। কিন্তু তিনি তখন বৈঠকখানার পাশে একটা ছোট ঘরের তক্তাপোষের ওপর বসে গুড়গুড়ির নল মুখে দিয়ে তামাক খাচ্ছিলেন। ভদ্রলোক বৃদ্ধ, বয়সে 65-র কাছাকাছি মনে হলো, কিন্তু তিনি নিজেই তার বয়সের সম্বন্ধে আমার মনে কোনো কল্পনাস্থান রাখলেন না। বললেন, আসুন আসুন, বড় ভালো দিনে এসেছেন। আজ আমার জন্মতিথি কি না, তাই বাড়িতে একটু উৎসব গোছের আছে। তা বেশ, এসেছেন যখন আপনাকেও ছাড়ছি নে, ইত্যাদি। কারোর জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্ট কথা বলবার কথা, ভদ্রলোককে আমি তা বললাম। কাজের কথাটা এই উৎসবের দিনে কিভাবে পারা যায়, বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গলেচ্ছা প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলবার পরই বা কাজের কথা পাড়া সুষ্ঠু হবে, কিংবা আজকার দিনে বাড়ি ভাড়ার দরদস্তরূপ ইতরজনিত কথাবার্তা বলা আদৌ শোভন হবে কিনা, ইত্যাদি মনে মনে তোলা পাড়া করছি। এমন সময় একটি সুন্দরী তরুণী হাসি মুখে বড় একটা ফুলের তোড়া হাতে ঘরে ঢুকলেন। পেছনে একটি যুবক। গৃহকর্তা বলে উঠলেন, এই যে অরুণা, এসেছিস দিদি? ও, পেছনে যে নির্মলকে গাঁট ছড়া বেঁধে এনে হাজির করেছিস, ছেড়ে আসা যায় না বুঝি? বেশ বেশ, আমরা হয়ে গিয়েছে এখন বুড়ো সুড়ো। তরুণী ফুলের তোড়াটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসি মুখে বৃদ্ধের গালে দুটি ঠোনা মেরে ঘর থেকে বার হয়ে গেল। যুবকটিও গেল পেছনে পেছনে। বৃদ্ধ বললেন, আমার নাতনি, আমার বড় ছেলের মেয়ে, আইএ পাস, ও বছর বিয়ে হয়েছে, স্বামী ইঞ্জিনিয়ার, বিলেত ফেরত, কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে। কথা তখনও ভালো করে শেষ হয়নি, আরো দুটি তরুণী ঘরে ঢুকল। এদের ঘাড়ের উপর এলো খোঁপা এলিয়ে পড়েছে। পরনে জামিয়ার মতো ছোট কলকার কাজ করা নীল শাড়ি ও ব্লাউজ, গলায় সরু মপচেন, পায়ে সোনালি জরির কাজ করা নাগরা। দুটি অবিবাহিতা, একটি গৌরী, অপরটি উজ্জ্বল শ্যামবর্ণা। এরাও ফুলের তোড়া দিলে। গৌরী মেয়েটি ঝিনুকের কাজ করা একটি নশদানি বৃদ্ধের হাতে দিয়ে বললেন, বাবা পাঠিয়েছেন কুন্নুর থেকে, মা তো আসতে পারলেন না।
মা তো আসতে পারলেন না এখন, রাত্রে আবার থিয়েটারে যাবেন। বৃদ্ধ বললেন, আজ দুজনে বুঝি স্কুল কলেজ কামাই করে বসে আছো? যা, ঘরে যা, হরিদাসকে বলে রাখ গাড়ির কথা, আমার এরপরে মনে থাকবে না। তরুণী দুটি চলে যেতে বৃদ্ধ বললেন, আমার মেজ মেয়ের মেয়ে, বাগবাজারে আমার মেজ মেয়ের শ্বশুর বাড়ি। গোরাচাঁদ মল্লিকের নাম শুনেছেন তো? ওই তাদেরই বাড়ি, বনেদি বংশ। গোরাচাঁদ মল্লিক ছিলেন আমার মেয়ে শ্বশুরের। এই যে বুধর, আরে এসো 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 বাবা, বসো। এবার আরো গুরুতর ব্যাপার, যাকে সম্বোধন করা হলো এবং যার নাম ভূধর, তার বয়স 50 থেকে 55। তিনি সুলোকায় হলেও সঙ্গের মহিলাটির তুলনায় তিনি নিতান্ত কৃশ। এদের স্বামী স্ত্রীর পেছনে 4-5 ঘিরে 6-7টি ছেলে মেয়ে। এদের বয়স 10 থেকে 19-এর মধ্যে। আর একটি 20-22 বছরের মেয়ে একটু পিছিয়ে ছিল, তার কোলে একটি শিশু। কিন্তু এ পর্যন্ত যে কয়টি মেয়ে এখানে দেখলাম, তার মধ্যে এই মেয়েটি সর্বাপেক্ষা সুন্দরী। বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন, এই যে মৃণাল, পিছিয়ে কেন, আয় আয়, খোকাকে দেখি, দে একবার ভাই, দে আমার কোলে। নিশীথ এলো না? আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। ছোট ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল, স্বামী স্ত্রী তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়েছেন, বাকিটা জুড়েছে ছেলে মেয়ের দল। পেছনের মেয়েটির জন্য তেমন জায়গা নেই। আমি সংকুচিত অবস্থায় চেয়ার যতদূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। জড় পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয়, অথচ এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে যে বাইরে বেরিয়ে গিয়ে এদের স্থানে সংকুলান করব, তাও অসম্ভব। এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন। এই জন্যে যে পেছনে আর এক দল এসে ঘরের বাইরে অপেক্ষা করছে, এরা না বেরুলে তারা ঢুকতে পারে না। এরা তো প্রত্যেকে এক একটা তোড়া দিয়ে গেল। দুটি মেয়ে আবার দুটি বেলের গোড়ে বৃদ্ধের গলায় নিজেরাই পরিয়ে দিলেন। বৃদ্ধ কি একটা ঠাট্টাও করলেন। আমার তখন সম্মান মতো অবস্থা ছিল না। ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বললেন, এই আমার বড় ছেলে তারক, আলিপুরে প্র্যাকটিস করে, মালিগঞ্জে বাড়ি করেছে, সেখানেই থাকে। পিছনের দলটির মধ্যে মহিলা নেই, 3টি ছোকরা, বয়সে 16 থেকে 21। এরা এসে কিছু দিলে না। একজন অটোগ্রাফের খাতা বার করে বললে, জ্যাঠামশাই, আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন। অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতে আর দুটি ছেলে, তাদের সঙ্গে 12-13 বছরের একটি বেনি দোলানো মেয়ে। তারপরের ব্যাপারটা গণনার বাইরে চলে গেল। কত ছেলে মেয়ে, তরুণ তরুণী, প্রৌঢ় প্রৌঢ়া যে ঘরটাতে ঢুকতে বেরুতে লাগলো, আমার আর তাদের হিসাব রাখা সম্ভব হলো না। ফুলে ফুলে তক্তপোষটা ছেয়ে গেল। ফুলের তোড়া ক্রমশ উঁচু হয়ে উঠতে লাগলো, আর সেখানে জায়গা দেওয়া যায় না। আর এরা সবাই আত্মীয় আত্মীয়া, বাইরের লোক কেউ নেই। সব আপনা আপনির মধ্যে পুত্র কন্যা, পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রী, জামাই ভাতৃবধূ, ভ্রাতুষ্পুত্র ভ্রাতুষ্পুত্রী ইত্যাদি ইত্যাদি। ভদ্রলোক ভাগ্যবান। এদের মতো লোকের সাহায্য না পেলে প্রজাপতির সৃষ্টি রক্ষা অসম্ভব হয়ে উঠত। ক্রমশ ভিড় বাড়ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে পড়লুম। আমি তখন বাড়ির বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচি। বাড়ির সামনের গলিতে সারবন্দি মোটর দাঁড়ানো, সেখানে ধরেনি। গুলি ছাপিয়ে মোটরের সারি বড় রাস্তায় এসে পৌঁছেছে। বিয়ে বাড়িতেও এত মোটর জমে কিনা সন্দেহ। গুলি পার হয়ে বড় রাস্তার মোড়ে নিবারণ মিত্রের সঙ্গে দেখা। সে আমার পরিচিত বন্ধু। সেজে গুজে সিল্কের পাঞ্জাবি, সুঁড়োওয়ালা নাংরা পরে ব্যস্ত সমস্তভাবে গলিতে ঢুকতে উদ্যত দেখে বললুম, ওহে, তুমিও কি বিশ্বনাথ বাবুর বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ, কেন বলো তো? তুমি বিশ্বনাথ বাবুকে চিনলে কি করে? এতক্ষণ সেখানে বসেছিলুম ভাই,
দেখে শুনে আমার মাথা ঘুরে উঠল। শহরের 1/3 লোক দেখলুম বিশ্বনাথবাবুর আত্মীয়া, আর তারা সবাই এসেছেন ওই 77 বছরের বুড়োর জন্মদিনে ফুলের তোড়া উপহার দিতে। তোমার তোড়া কই? বন্ধু হেসে বললে, খুব আশ্চর্য লাগছে। বিশ্বনাথবাবুর 7 ছেলে 4 মেয়ে, এদের সকলেরই আবার ছেলে মেয়ে এবং অনেকেরই নাতি নাতনি নাত জামাই ইত্যাদি সব হয়ে গিয়েছে। বিশ্বনাথবাবুরা 3 ভাই, তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আছে। হিসেব করে দেখো কত হয়। এবং আসল কথা কি জানো, বুড়োর হাতে 1050-60 টাকা আছে। সকলেরই চোখ সেদিকে। এই কথা যদি বলি তবে সেটা খুব খারাপ শোনাবে হয়তো, কিন্তু কথাটা মনে না উঠে পারে কি, তুমি বলো? আচ্ছা ভাই, আসি, দেরি হয়ে যাচ্ছে। বিশ্বনাথবাবুর জন্মদিনের সপ্তাহ 2 পরে আমি স্বগ্রামে গেলুম। বলা আবশ্যক যে আমাদের গ্রামের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি নয়। সেখানে বছরে একবারও যাওয়া ঘটে কিনা সন্দেহ। বাড়ি গিয়ে শুনলুম গ্রামের বৃদ্ধা শশী ঠাকুরন মারা গিয়েছেন। শশী ঠাকুরনের যে বয়স কত হয়েছিল তা বলা শক্ত। কেউ বলে 90, কেউ বলে 100-র কাছাকাছি হবে। আমরা মোটের উপর থাকে আমাদের বাল্যকাল থেকেই অতি বৃদ্ধাই দেখে আসছি। বয়সের যে গণ্ডি পার হয়ে গেলে মানুষের আকৃতির পরিবর্তন আর চেনবার উপায় থাকে না। শশী ঠাকুরন আমাদের বাল্যেই সেই গণ্ডি পার হয়ে গিয়েছিলেন। শশী ঠাকুরনের 4 ছেলে 3 মেয়ে। বড় ছেলেটি ছাড়া আর সকলেই বিদেশে চাকরি করে। বড় ছেলে তেমন লেখাপড়া না জানার দরুন দেশে থেকে সামান্য কি কাজকর্ম করে। তার অবস্থাও ভালো নয়। অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট পায়। মায়েরা পৃথক, কেউ কাউকে সাহায্য করে না। কর্মস্থান থেকে দেশেও কেউ আসে না। শশী ঠাকুরনের কষ্টের অবধি ছিল না। একটা চালা ঘরে ইদানিং তিনি পড়ে থাকতেন। বড় ছেলেই তার ভরণ পোষণ করতো বটে, কিন্তু তেমন আগ্রহ করে করতো না। অর্থাৎ তার মনের মধ্যে এই ভাবনা জেগে রইত যে মা তো আমার একার নয়, সকলেরই তো কিছু কিছু সাহায্য করা উচিত মাকে। তারা যদি না করে আমি বা কেন এত দায় ঘাড়ি করতে যাই। শশী ঠাকুরনের ছেলেরা কখনো সন্ধান নিত না বুড়ি বাঁচল কি মূল্য, অথচ তাদের সকলেরই অবস্থা ভালো। মাইনে কেউই মন্দ পায় না। শহরে স্ত্রীপুত্র নিয়ে থাকে। বড় ভাইয়ের পত্রের জবাব দিত তাদের নিজেদেরই অচল হয়েছে। শহরের খরচ থেকে বাঁচিয়ে বাড়িতে কি করে পাঠায়। বাড়িতে বিষয় সম্পত্তি তো রয়েছে, তার আয় থেকে তো মায়ের চলা উচিত, ইত্যাদি। কিন্তু বিষয় সম্পত্তি এমন কিছুই না যার আয় থেকে বেকার বড় ছেলের একপাল পোষ্য ও শশী ঠাকুরনের ভরণ পোষণ ভালোভাবে চলে। বুড়ি খেতেই পেত না। ইদানিং আবার তার ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল, বিশেষ করে মিষ্টি জিনিস খাবার। আমি সেবার যখন দেশে যাই, বুড়ি দেখি একটা কঞ্চি লাঠি হাতে মুখুজে পাড়ার মোড়ে বেলতলায় বসে। আমায় দেখে বললে, কুঞ্জ এলি নাকি? কুঞ্জ? হ্যাঁ ঠাকমা। এখানে বসে কেন? এই যে বাদা বষ্টম খাবার বেচতে যাবে, তাই বসে আছি তার জন্যে। বাতাসা কিনবো, ভিজিয়ে খাই। তা বেশ, বসো। ভালো আছো তো? আমাদের আবার ভালো থাকা থাকি। তুমিও যেমন দাদা, খেতে পাইনে। বাদার কাছে 4টে পয়সা ধার হয়েছে, সে তো আর ধার দিতে চায় না। সিধুর কাছে আর কত চাইব? সে নিজের ছেলে পিলে নিয়ে আতান্তরে পড়ে আছে। আহা, বাছার আমার মুখ দেখলে বুক ফেটে যায়। আমি তার কাছে কিছু নিই নে। তা তুই আমাকে আনাচারেক পয়সা দিয়ে যাবি ভাই? মুড়ির অবস্থা থেকে বড় কষ্ট হলো। পকেট থেকে একটা টাকা বার করে তার হাতে দিয়ে বললাম, এখন রাখুন ঠাকমা, যখন যা দরকার হয় আমি যতদিন বাড়ি থাকি দিয়ে যাব আপনাকে। মুড়ি অবাক হয়ে গেল।
আনন্দে বিষয়ে সে যেন প্রথমটায় বুঝতেই পারলে না যে আমি কি তাকে সত্যি 1 টাকা গোটা দিলুম। পরের বছর পুজোর কিছু আগে দেশে গিয়েছি। বুড়ি দেখি আমাদের বাড়ির সামনের বাতাবি লেবুর তলার পত্রা দিয়ে যাচ্ছে, হাতে একটা কাঁসার জামবাটি। আমায় দেখে বললে, কখন বাড়ি এলি? বললুম, কাল এসেছি ঠাকমা। বাটি হাতে কোথায় গিয়েছিলেন? আর বলিস নে দাদা, বাটিটা নাপিত বাড়ি নিয়ে গিয়েছিলাম। যদি ওরা কেনে, আমার দিন তো আর চলে না, হাতের মোটে পয়সা নেই। সিধু আবার খুললে গিয়েছে, আর 4-5 দিন। বাড়ি একেবারে অচল, ছেলেপিলেগুলো খেতে পায় না এমন অবস্থা। তা বাটিটা বিক্রি করে আর কদিন যাবে ঠাকমা? তবু যে কদিন যায়। তাও ওরা নিলে না, বলে এখন নগদ দিতে পারবো না। ধারে বাটি দিলে আমার কি করে চলে ভাই বলো তো? একটু গুড় খেতে পাচ্ছি নে। বাটিটা বেচে ভেবেছিলাম আজ হাটে আজের ভালো আখের গুড় কিনতে দেব। আর আজকের হাটটাও হবে এখন। ছেলে পিলে শুধু ঝিঙে ভাজার ভাত খেয়ে মারা গেল। তা নিবি দাদা বাটিটা? ফুল কাঁসা, ওদের বাটি না, আমার বাবা দিয়েছিলেন। দেখ না। শহরে থাকে, অনেক সময় কাঁচা পয়সা রোজগার করি। পাড়া গাঁয়ে যে এত পয়সার কষ্ট ভেবে দেখি নে। আমায় অন্যমনস্ক দেখে বুড়ি ভাবলে বোধহয় বাটি কেনবার ইচ্ছে আমার নেই। অনেকটা মিনতি সুরে বললে, না কিনিস, ওটা বাঁধা রেখে আমায় বরং 8 আনা পয়সা দে। এরকম অবস্থায় বুড়িকে আমি আরো কয়েকবার দেখেছি। শুনলাম বুড়ির মরণকালে অন্য ছেলেরা কেউ আসেনি। বড় ছেলে খুব সেবা যত্ন করেছিল। বুড়ির গায়ে একটা লেপ ছিল। মরণের ঘণ্টা 2 আগে বুড়ি পুত্রবধূকে বলেছিল, বৌমা, লেপটা সরিয়ে নাও। 4-5 টাকা দামের লেপটা, আমি বাঁচব না। তখন ওটা আমার সঙ্গে ফেলে দিতে হবে। উকিলে আর হবে না বৌমা। হা হা, কোথায় পাবে সিধু যে আবার 4-5 টাকা খরচ করে লেপ বানাবে? শীতকালে বাছারা আমার আদুর গায়ে কাটাবে তাহলে। আরো খানিক পরে বুড়ি ছেলেকে ডেকে বললে, দেখ সিধু, একটা কথা বলি শোন। আমার শ্রাদ্ধে বেশি কিছু খরচপত্র করতে যাস নে যেন। বিধু, মণি, শরৎ, ওরা কেউ কিছু হয়তো দেবে না। তুই একা পাবি কোথায় যে খরচ করবি? নম নম করে অমনি 5টি ব্রাহ্মণ খাইয়ে দিবি। আর যদি ওরা কেউ কিছু পাঠায়, তাও সব টাকা খরচ করিস নে, হাতে কিছু রাখবি। এরপরে তোর ছেলে পিলেরা খেয়ে বাঁচবে। শুনলাম শশী ঠাকুরনের ছেলেরা সবাই বাড়ি এসেছে। ও খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করেছে। বেড়াতে বেড়াতে ওদের বাড়ির দিকে গেলাম। সামনের উঠানে নারিকেলের ডাল পুঁতে বৃষোৎসর্গ শ্রাদ্ধের মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের সামনে শামিয়ানা টাঙানো। গ্রামের অনেকেই সেখানে উপস্থিত। সেজ ছেলে গোপেশ্বর কাঁচা গলায় গ্রামের বৃদ্ধ চৌধুরী মশাইয়ের সঙ্গে অফিসে নতুন লোক ঢোকানো আজকাল যে কত অসম্ভব হয়েছে সেই সম্বন্ধে কি বলছে। গোপেশ্বরের বয়স 45 ছাড়িয়েছে। রেলের অডিট অফিসে বড় চাকুরি করে। চৌধুরী মহাশয় বোধ হয় তাকে কারো চাকুরির জন্য বলে থাকবেন। কথার ভাবে তাই মনে হলো। আগে অনেক ঢুকিয়েছি কাকাবাবু, সিমসন গিয়ে পর্যন্ত আর সেই সুবিধে নেই। সিমসন সাহেব আমি যা বলেছি তাই করেছে। এখন পোস্ট খালি হলে সব তলায় তলায় ঠিক হয়ে যায়। অফিসের আর সেদিন নেই। শুনলাম গোপেশ্বর রিটায়ার করবার পরে প্রভিডেন্ট ফান্ডের দরুন প্রায় 18-19 হাজার পাবে।
হাওড়ায় না বরানগরে জমি কিনেছে, সেইখানেই বাড়ি করবে। আজ 10-11 বছর পরে সে দেশে এসেছে। মায়ের মৃত্যু না ঘটলে আর কতদিন আসছো না তাই বা কে জানে। ওদের বাড়ির মধ্যে ঢুকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এদের বাড়িতে যে এত ছেলে মেয়ে বৌচি চাকর আছে তা চোখে না দেখলে বিশ্বাস করবার জো ছিল না। মেজো সেজো ও ছোট ছেলের বউয়েরা এসেছে, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিতে বাড়ি ভর্তি। খুব ছোটবেলায় যে মেয়েদের দেখেছিলাম, হয়তো অনেকের সঙ্গে খেলাও করেছি, তাদের বিয়ে হয়ে ছেলেপিলে হয়ে গিয়েছে। অনেকের স্বামীরাও এসেছে। তবু তো বুড়ির বড় মেয়ে অনেক দূরে থাকে বলে আসতে পারেনি। অপর 2 মেয়ে ও তাদের ছেলে মেয়েরা এসেছে। সবাই ব্যস্ত সমস্ত। এখানে তরকারি কোটা হচ্ছে, ওখানে জিনিসের ফর্দ হচ্ছে। বাড়ি ময় ছেলে মেয়েদের চিৎকার, হাসি, ছোটাছুটি। মেয়েরাই ওকে ডাকছে, মায়েরা ছেলেপিলেদের বকছে। কুয়োতলায় বড় বড় পেতলের গামলা মাজার শব্দ। বাড়ি শুদ্ধ সবাই শশ ব্যস্ত, কারোর হাতে একদণ্ড সময় নেই। ওরে ও ঝি, রেনুর গায়ের জামাটা ছাড়িয়ে নিয়ে কেচে দে না বাপু, কতক্ষণ থেকে বলছি। আমার কি সব সময় সব কথা মনে থাকে? ও কমলা, হেলে দুলে বেড়াচ্ছ মা? ততক্ষণ পানগুলো তুমি আর বিনা নিয়ে ধুয়ে ফেলো না, এরপর আর সময় পাবে না। কি কি আবার মরছে ডেকে ছোট বউ? মা গো, আর জ্বালালে, বসতে দেয় না এক রত্তি। এই তো আসি বাপু মহারার ঘর থেকে। একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে দালানে ঢুকবার দরজার একপাশে একটা স্টোভ ধরাবার চেষ্টা করছে। আমি পাশ কাটিয়ে দালানের মধ্যে ঢুকে দেখি মেজো ছেলে বীরেশ্বর আর তার বউয়ে ঝগড়া হচ্ছে। মেজো ছেলে কোন জমিদার স্টেটের ম্যানেজার, বয়স 50-এর উপর। তার স্ত্রীকে আগে কৃষাঙ্গী দেখেছি, আজ 8-9 বছর দেখিনি। এত মোটা হয়েছেন যে এরই মধ্যে প্রথমটায় যেন চিনতেই পারিনি। হাতে মোটা সোনার বালা ও অনন্ত, গলায় চিকলি হাত। তিনি স্বামীকে বলছেন, ও ঘরে আমি থাকতে পারবো না, এই ভিড়, তাতে ও ঘরে আবার খিল নেই। আমার মেয়ের গায়ে এক গা গয়না, কাজের বাড়ি, লোকের ভিড়, বিশ্বাস আছে কাউকে? তাতে এই পাড়াগাঁ জায়গা। বাবা, ভালোই ভালোই কাজ মিটিয়ে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। কাল সারা রাত মশাই খেয়েছে। বীরেশ্বর বলছে, তা তুমি তোমার মেয়েকে নিয়ে না হয় পশ্চিমের কোঠায় শুয়েও। মাথা গরম করো না, দোহাই তোমার। তোমার মাথা গরম আমার বরদাস্ত হয় না, বরদাস্ত হয় না বাপু। আমি ঢুকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বললুম, চিনতে পারেন কাকিমা? তিনি কথার উত্তর দেবার পূর্বে 11-12 বছরের একটি মেয়ে কোথা থেকে ছুটে এসে বললে, নাতনি এখনো পিন্টুকে দুধ খাওয়ায়নি মা, সকাল থেকে তাকে নিয়ে বাইরের উঠোনে বসে আছে, বললেও শুনছে না। বীরেশ্বর বললে, যা এখন যা, বলগে যা নাতনিকে, আমি ডাকছি। এসো কুঞ্জ, বসো। ওগো, তুমি কুঞ্জকে চিনতে পারলে না? বীরেশ্বরের স্ত্রী মৃদু হাসে বললে, দেখেছি বোধহয় ওকে ছেলেবেলায়। যাতায়াত নেই তো, দেখাশুনো তো হয় না। না চিনবার আর দোষ কি বলো? শাশুড়ি মারা না গেলে এখানে হাসা হতো কি? চিঠি পেয়ে তো আমি বলি না, যেতে হবে বই কি। দেশে একটা মান খাতির আছে তো, শাশুড়ির কাজটা ভালো করে না করলে লোকে ওদেরই দুষবে। বর ঠাকুরের পয়সা নেই সবাই জানে, ওদের গায়ে ঘরে নাম রয়েছে, দেশে বিদেশে সবাই মানে চেনে। বলবে অমুক বাবুর মায়ের শ্রাদ্ধে কিছুই করেনি। বলো তো বাবা, কথাটা কি শুনতে ভালো? তাই তো এলুম, নইলে এসব জায়গায় কি মানুষে আসে? কি মশা, কি মশা! কাল রাত্রিরে একদণ্ড চোখের পাতা বুঝতে দেয়নি। রুয়াকের ধারে বসে মেজো ভাইয়ের ছেলে বিকাশ তাদের স্কুল কিভাবে একটা ফুটবল ম্যাচ জিতেছে মহা উৎসাহে সে গল্প করছে সেজো ভাইয়ের ছেলে বিনুর কাছে। বড় ভাইয়ের ছেলে ভোলা
অবাক দৃষ্টিতে ওদের মুখের দিকে চেয়ে এক মনে গল্প শুনছে। বয়স ওদের চেয়ে যদিও বেশি, কিন্তু জীবনে কখনো সে গাঁয়ের আপার প্রাইমারি পাঠশালা ছাড়া অন্য স্কুলের মুখ দেখেনি। এদের কাছে সে সর্বদা কুণ্ঠিত হয়ে আছে। শুধু ভোলা নয়, ভোলার মাকেও লক্ষ্য করল। জায়েদের বড় মানুষই চাল চলন ও কথাবার্তার মধ্যে নিতান্ত সংকুচিত হয়ে আছে। জায়েরা বড় মানুষই দেখাবার জন্যে প্রত্যেকে জিজা করে এনেছে। তাদের কাছেও যেন বেচারি কুণ্ঠিত ও সংকুচিত। হঠাৎ কোথা থেকে বিকাশের ছোট দিদি আরতি ঝড়ের মতো এসে বললে, এই যে এখানে বসে গল্প হচ্ছে ছেলের, ওদিকে কাকিমা দিদি সব ডেকে ডেকে হয়রান। চা হয়ে গেছে, খেয়ে এসে সবার মাথা কেন, যাও গে। ওকে দেখেই আমার একটা ছবি মনে এসে গেল। বৃদ্ধ মাজা বাঁকা গাল তোবড়ানো শশী ঠাকুরন কাঁসার বাটি বিক্রয় করতে গিয়ে নিরাশ হয়ে ফিরছে নাপিত বাড়ি থেকে। এই হাসিমুখ বালক বালিকা, কিশোর কিশোরী, তরুণী, এদের সৌন্দর্য, সজীবতা, আনন্দ, যৌবন এদের সৃষ্টি করেছে সেই দরিদ্রা বৃদ্ধা শশী ঠাকুরন। এরা তারই বংশধর, তারই পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রী। আজ তার মৃত্যুবাসরে এই যে চাঁদের হাট বসেছে, এতদিন এরা ছিল কোথায়? এরা থাকতে বুড়ি কেন খেতে পেত না? কেন চোখের জলে তার বুক ভেসেছে? তার কোনো উত্তর নাই। সঙ্গে সঙ্গে কলকাতার সেই বাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোকের বাড়ির উৎসবের কথাও মনে পড়ে গেল। এই রকমই অগণিত পুত্র কন্যা, পৌত্র, দৌহিত্রী দৌহিত্রর ভিড় দেখেছি সেখানেও। সবই সেই রকম, কেবল সেটা ছিল জন্মতিথি উৎসব। জন্মতিথি যার, তার বয়স শশী ঠাকুরনের মতোই প্রায়। শেষ হলো আজকের গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প জন্ম ও মৃত্যু। মর্মস্পর্শী একটি গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।